আমাদের শ্রদ্ধেয় স্যার স্যার, প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইদুর রহমান ভাই, অনুষ্ঠান আয়োজক কমিটি, অন্যান্য সদস্যবৃন্দ যে যারা এর পেছনে কাজ করে যাচ্ছেন, অত্যন্ত বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকগণ, অভিভাবকগণ এবং আরও সমস্ত উপস্থিতি, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। নামাজের পরে বিরতি পর আমাদের দ্বিতীয় পর্বের যে বক্তব্য, এটা আসলে অতটুকু ভালো লাগবে না, কারণ আমরা মফস্বল শহরের লোক, সন্ধ্যার মধ্যে শেষ করতে পারলে ভালো হতো। তারপরও যেহেতু আজকে আমাকে এখানে আনা হয়েছে, অ্যাকচুয়ালি আই এম অনার্ড, আমি খুবই সম্মানিত, সম্মানিত এবং খুবই এনজয়ফুল বোধ করছি এই জন্য যে আমি আপনাদেরই সন্তান, বিশেষ আপনাদের মাঝে এসে যে একটা কথা বললে আপনাদের যদি উপকৃত হন, এখানে যারা বাচ্চারা আছে, ছেলেরা আছেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো, যেহেতু আলোচক তাহলে কিছু আলোচনা করতে পারি। আমার সম্পর্কে অনুষ্ঠান সঞ্চালক কিছু বলেছেন যে আমি ক্লাস নিতাম কনফারেন্স বা বিভিন্ন কোচিং সেন্টারে, এটা সত্য, আমি খুব স্টুডেন্ট পড়াতাম ছাত্র জীবনে। তো প্রথমে পরিচয় থেকে শুরু করি। আমার নাম মাইনুদ্দিন চৌধুরী, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমার বাড়ি কলাঘাটের কলিনগর, পশ্চিম কলিনগর, যেটা আমদিঘার সীমান্ত। আমি পড়াশোনা করেছি কলিনগর এনডি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ওখান থেকে এসএসসি পাস করেছি। এরপর 2002 সালে আমি নিজামপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি। ওই বছরই আমি শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তো আমি সেখানে কয়েকটি ম্যাথমেটিক্সে গণিত বিভাগে ভর্তি করেছিলাম। ওখান থেকে আমার বিএসসি অনার্স এবং এমএস অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়েছি। আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়া হয় নাই আসলে আমার, যেহেতু আমরা রুরাল অঞ্চলের মানুষ, একদম সীমান্তবর্তী কলাঘাটে, তো আমাদের জানাশোনার পরিধি বেশি ছিল না, কোথায় ভর্তি পরীক্ষা দিতে হবে, কীভাবে পড়তে হবে। সে 2000 সালের থেকে বর্তমান 24 বছর আগে কতটুকু প্রিভিলেজ ছিল না, মোবাইলের ব্যবহার ছিল না, তথ্য প্রযুক্তির কত ব্যবহার ছিল না, বিধায় আমরা একটু পিছিয়ে ছিলাম গ্রামের ছেলে হিসেবে। কিন্তু এখন আর গ্লোবাল ভিলেজে গ্রাম বলা যায় না, এক বিশ্ব, এক হাতের মুঠোই আমরা সকল তথ্য, ইনফরমেশন, ভর্তি কার্যক্রম, চাকরি, ইন্টারভিউ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সোশিয়াল ইকোনমিক্যাল বিষয়টি এখন হাতের মুঠোই চলে এসেছে। অল্প সময়ে আমরা সেগুলিকে রিচ করতে পারি। তো এখন যে যুগ, সেই যুগে যেমন প্রযুক্তি সহযোগিতা এসেছে, তেমনি প্রতিযোগিতার হারটাও বেড়েছে। আমরা যখন বিসিএস পরীক্ষা দিই তখন 3 লাখ পরীক্ষা দিয়েছিল, আর এখন আপনার প্রায় চাকরি প্রায় 12 বছর হয়ে গেল, 12 ইয়ার্স, এখন বিসিএস পরীক্ষা দিবার 5 লাখ 6 লাখ, তার প্রায় ডাবল হয়ে গেছে, তাই না? এক যুগে হয়তো আরো 5 বছর 7 বছর পরে 8-10 লাখ পরীক্ষা দিব। যাই হোক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রেখবার পর আমি যে আমাদের মধ্যে এরকম যখন পাশ করে বের হয়েছি ভার্সিটি থেকে, তখন আমিও চাকরির জন্য চেষ্টা করেছিলাম বিভিন্ন ইয়েতে। আর পড়াশোনার পাশাপাশি যেটা পড়ানো, এটা পড়ালে নিজের ব্রেনটা ভালো থাকে, গতিশীল থাকে, চর্চায় থাকে। আমি অনেক পড়িয়েছি, প্রায় 10,000 এবার স্টুডেন্ট আমি সেরকম অংশগ্রহণ করিয়েছি বিভিন্ন কোচিং সেন্টার। যেমন রেটিনাতে আমি পড়াতাম, রেটিনাতে আমি ফিজিক্স পড়াতাম, ডাক্তার এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য। আর বিবিএ একটা প্রোগ্রাম ছিল, সেখানে পড়াতাম ম্যাথ এবং ফিজিক্স। ইন্ডেক্স একটা কোচিং সেন্টার ছিল, ওখানেও পড়াতাম।
তারপর আরো চিরঙের যেগুলি ডোমেস্টিক প্রসেসে যারা ভর্তি পরীক্ষা হতো সেগুলি প্রায় অলমোস্ট অনেক ধরনের ক্লাস নেওয়া হতো। এটা পড়ার কারণে আমার পড়াশোনার প্র্যাকটিস ছিল ভালো, বিসিএস পরীক্ষার জন্য সেটা আমার ভালো কাজ দিয়েছিল। আমি বিসিএস পরীক্ষায় কৃতকাজের আগে আমার অনেকগুলি জব করেছিল, আমি জয়েন করিনি। যেমন আমার হয়েছিল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তার একটা জব হয়েছিল, তারপর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, অনেকগুলি জব হয়েছিল। কিন্তু টার্গেট ছিল বিসিএস পুলিশ ক্যাডার অথবা অ্যাডমিন ক্যাডার জয়েন করবো, আর না জব করবো না, ব্যবসা বাণিজ্য করবো, যদি পারি। তো এই জন্য ওই চাকরিটা আমার জয়েন করা হয়নি। আমি আমার প্রথম পছন্দের ক্রম ছিল পুলিশ ক্যাডার, দ্বিতীয় ছিল অ্যাডমিন ক্যাডার। আমি পুলিশের জাতীয় মেধায় ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম 2012 সালে। এরপর থেকে মোটামুটি প্রথম পোস্টিংটা ছিল আমার নোয়াখালী জেলার প্রফেশনাল এসপি। তারপর আমি বাংলাদেশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সিলেট বিভাগে আমি দায়িত্ব পালন করেছি দীর্ঘ 5 বছর। র্যাবে যখন আমি ছিলাম, আমি র্যাবের অপারেশনাল কমান্ডার ছিলাম সিলেট বিভাগীয়, সিলেট জেলা কোম্পানি কমান্ডার ছিলাম সিডিসি 1, এবং মিডিয়া অফিসার ছিলাম। তখন আমি মিডিয়ার অনেক বক্তব্য রেখেছি, যেগুলো একজন অভিভাবক আমাকে বলতেন আর আপনাকে টিভিতে অনেক দেখতাম। যাই হোক, ওই সময় আমি মিডিয়া অফিসার ছিলাম, টিভিতে আসল তো আমাকে বেশি বেশি বাংলা রহমান আলহামদুলিল্লাহ কোনো অপ্রেস বা ডিপ্রেস করা মানুষের উপর জুলুম বা এগুলি আমরা না করতেও পারি, আল্লাহর রহমতে সেরকম কোনো কিছু করা হয়নি। চাইলে সুন্দরভাবে সকল জায়গায় ভালো থাকা যায়, এটা নিজের উপর কোনো ধরনের ডিস্টার্ব না দিয়ে আপনাকে কেউ ডিস্টার্ব দিবে না। এখন আমার কেরিয়ারটা বলছি এখানে যারা উপস্থিত তাদের জন্যই, যে এই কেরিয়ারের সম্পর্কে একটু গল্প বলতে হবে বা আপনারা কিছুটা এনকারেজ করবেন। যদি বর্তমান সময়ে অনেকে পুলিশের যে করুণ অবস্থা, সেখানে আমাদের যে ব্যবহার, আমাদের যে প্রফেশনালিজম, আমাদের সেবার মান, ইত্যাদির মাধ্যমে আমাদের যে ক্রাইসিস মুভমেন্ট সেগুলোকে কাটিয়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যারা আমরা এই কায়ের কাজ করি তাদের উদ্দেশ্য হলো জনবান্ধব পুলিশ, মানুষের ধারে পৌঁছে দেওয়া, মানুষকে উজ্জীবিত করা। পুলিশিং এবং পিপলের যে একটা পার্টনারশিপ, সেটাকে পাবলিক প্রাইভেট এর মতো করে জন সেবার মানে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আর যারা এখন এসেছেন, এদের আলিম এবং এইচএসসি পাস করেছেন, আপনাদের হাতে তো অবধারিত সুযোগ এই ক্রাইসিস মুভমেন্টগুলোকে বের করে আনার। এই জন্য একটু পড়াশোনা করতে হবে। যদিও আমরা গ্রামের স্টুডেন্ট ছিলাম আপনাদের মতোই, আমাদের টার্গেট ছিল একটু হাই লেভেলের, চিন্তা চেতনায়, মানসিকতায়, জ্ঞানে জ্ঞানে, স্বপ্নে মননে সব সময় চেষ্টা করেছি একটা ভালো রেজাল্ট করার জন্য। আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করেছি নিজামপুর কলেজ থেকে, ওই সময় চট্টগ্রাম বোর্ডের পাশের হার ছিল 27%, তাই না? 30%, 35%-এর বেশি পাস করতো না তখন। তো অল্প কয়েকজনের মধ্যে আমিও ভাগ্যবান ছিলাম, পাস করেছি। ওই সময় বেশিরভাগ স্টুডেন্ট সায়েন্সে যারা পড়তেন একটু ফেল করতেন বেশি। এখন অবশ্যই ফেলের সংখ্যাটা কম, কিন্তু ফেলের সংখ্যা কম হলেও পাস করলেও পাশের যে গুণগত মান নিয়ে প্রশ্ন থেকে তাদের গুণগত বেসিক একটা না করা। আপনারা যারা এই এইচএসসি পাস করেছেন তাদের জন্য পরামর্শ হলো বেসিক ক্লিয়ার করতে হবে। ধরেন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন, আমাদের এখানে শ্রদ্ধেয় স্যার আছেন, সাইফুল্লাহ আছেন, ওনারা এইসব পরিকল্পনা পাস দিয়ে এসেছেন। আসলে টার্গেট স্বপ্ন এটা ফিল আপ করার জন্য আপনাকে সবসময় এটার পেছনে খাওয়া করতে হবে। সবসময় আপনাকে আপনার টার্গেট ফিল আপের জন্য লেগে থাকতে হবে। যদি না হয় তাহলে মনে করবেন আল্লাহ সেখানে ঠাকুর রাখি আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। সবাইকে চাকরি করতে হবে এমন না। ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হওয়া যায়। সমাজে ব্যবসায়ী আছেন যারা খুবই প্রতিষ্ঠিত, ব্যবসা, চাকরি, আর যে নিজের নৈতিকতা ইত্যাদি সমন্বয়ে আপনি একজন ভালো মানুষের পরিণত হতে পারেন।
দেখেছেন এটা পরবর্তী যে সময়গুলি এই সময়গুলিতে আপনাকে এই বিশ্ব বাজারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিভিন্ন আপনার এই ফেস করা যেগুলো এগুলোকে আপনাকে ফেস করতে হলে অবশ্যই আপনার ক্যালিবার ঠিক রাখতে হবে, জ্ঞান থাকতে হবে, তার জন্য অধ্যবসায় করতে হবে। কারণ আগের সময়ের সাথে বর্তমান সময় অনেক পার্থক্য। নতুন যে ধারা নীতি আসছেন সেখানে চিটিং করে অথবা অসৎ উপায়ে অবলম্বন করে অথবা বিভিন্ন আমরা যেগুলো পত্রিকায় দেখি যে বিসিএস সহ মেডিকেল সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় কারোচিত্রী বা প্রশ্ন করে ভর্তি হওয়া বা চাকরি পাওয়া অথবা একদম কনস্টেবল টু আপওয়ার্ড বা যে কোনো লেভেলের চাকরি দিল যে ধরনের চিন্তাভাবনা মানুষের মাঝে ছিল সেটি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আপনাকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে আপনাকে অধ্যবসায় করতে হবে, সাধনা করতে হবে। আমরা বলেছিলাম হয়তো অত ভালো করিনি, করলে হয়তো আরো ভালো দিতাম, আরো ভালো পেতাম। এই জন্য আমাদের পরামর্শ আপনাদের প্রতি যারা পাস করেছেন এখন সামনে আপনাদের অবাধিত সুযোগ, অনেক সম্ভাবনা, অসম্ভাবনা, সেই সম্ভাবনাকে প্রতিফলনটা ভালোবাসতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্ট হলো আপনার অধ্যবসায়, সাধনা, আপনার পরিশ্রম, আপনার যোগ্যতাটাকে সঠিক স্থানে আনতে হবে। আপনাকে অবশ্যই আপনার মেধা পালন ঘটাতে হবে, অনেক বেশি আপনাকে মনোযোগী হতে হবে। মনোযোগী না হতে পারবেন না, যে কোনো জিনিসের পেছনে লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনার অধ্যবসায় এই ফলটা আলাদা হতে হবে, আপনার বড় থাকবে আর কি। আর না হলে নদীর থেকে হলো মহানদাকে পৌঁছিয়ে দেন। তো অনেক কথা বললাম, আলোচক হিসেবে তো আরো আছেন, ওনারাও বলবেন। সবার প্রতি দোয়া হলো। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টা থানার ওই সাইফুর রহমান ভাই জানেন যে প্রসিকিউটরের সাথে আমার ম্যাজিস্ট্রেটের সাথে একসাথে আমরা কাজ করি। এই ঢাকা মেট্রোপলিটনের 50 থানা মামলা সংক্রান্ত এই সেন্সিটিভ কাজ ওটা করতে হচ্ছে আপনাদের সম্মান বিষয়ে দোয়া করবেন আমার জন্য। সবসময় আমাদের পথটা থাকে একটু পিছলা, সবসময় আমাদের জন্য চ্যালেঞ্জ, প্রতিদিনই চ্যালেঞ্জ। এই টিভিতে যে সকল ঘটনা দেখেন এগুলোই আমাদের হয়তো বা আরেকটু উত্তরণের জন্য, আরেকটু ভালো ব্যাটারমেন্টের জন্য আমরা কাজ করি, যাতে পজিটিভ কোনো নিউজ আসে সেটার জন্য দোয়া করবেন আমার জন্য। সবাই দোয়া আছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জানাচ্ছি মাইন্ডকে। সুপ্রিয় সুধী, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যার বক্তব্য শোনার জন্য। হাজারো কলেজে মাইন্ডি চৌধুরী আছেন, এবং হাজারো মাইন্ডি চৌধুরী যিনি তৈরি করেছেন, নির্ধারণ করে তুলেছেন সংখ্যা সাবেক সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক উপ উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর A.N. এরশাদুদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সঙ্গে কিছু বলবেন প্রফেসর ডক্টর A.N. এরশাদুদ্দিন বলবেন। আজকে এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন যাদের বেশ কয়েকজনের সাথে আমার ঘনিষ্ঠ পরিচয় আছে, ঢাকার বিভিন্ন প্রোগ্রামে আমরা একসাথে বলি, নিশ্চয় এই কোনো প্রোগ্রামের অনুষ্ঠানে আমি আমাদের সাইফুর রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠ পরিচয় আছে। আমার ছোট ভাই যিনি একটু আগে আমাদের এখানে বক্তব্য দিয়ে গেলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার চৌধুরী। ছোট ভাই তো আমার অনেক যেহেতু যে কলেজে পড়াশোনা করেছে, আমি ওই কলেজে পড়াশোনা করছি, আমার সবই সাথে আমার পরিচয় হয়েছে একটা অনুষ্ঠানে। আর নিশ্চয় যারা এখানে আছেন তাদের সাথে কারো কারোর সাথে মাঝে মাঝে দেখা হচ্ছে, কারোর সাথে আজকে প্রথম দেখা। আমি প্রথমে আজকে এই অনুষ্ঠানের যে আয়োজক প্রতিষ্ঠান ইগনাইট নিশ্চয় তাদেরকে
বিশেষ অভিনন্দন জানাতে চাই। এরকম একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আয়োজন করা হয়। আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়ে গেছে ইগনাইট বিষয়ে কর্মরতের মধ্যে একজন আমি মনে করি মেহেদি হাসান জাভেদ কন্টিনিউয়াসলি আমার সাথে যোগাযোগ হয়ে গেছে, ঢাকা থেকে দেখা করেছে, এনশিওর করেছে যে আমি যেন অনুষ্ঠানে আসি। আই ওয়াজ কাইন্ড অফ এক্সাইটেড, কারণ মিরসরাইয়ের ছেলে আমি, মিরসরাইয়ের এখানকার গ্রামে আমার জন্ম, আমাদের পাশে আমরা গ্রাম। আমার কাজিন প্রফেসর মোহাম্মদ আলী, উনি আমার একই গ্রামে পাশে বসে আছেন। মিরসরাই স্কুলে আমি ছাত্র ছিলাম, নিজামপুর কলেজের ছাত্র ছিলাম। সুতরাং মিরসরাইয়ের প্রতি আমার একটা টান এটা সবসময় আছে। সুতরাং ঢাকায় যত ব্যস্ততায় থাকুক, ধরো মিরসরাইয়ের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে মানে কিছু বলার একটা সুযোগ ইগনাইট মিরসরাই সৃষ্টি করে দিল। আমি এটা সামনে গ্রহণ করি এবং আপনাদের সামনে আজকে আসতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও গৌরবান্বিত মনে করছি। আমার ধারণা ছিল এবং বিশ্বাস ছিল যে আজকের অনুষ্ঠানের অডিয়েন্সের মেজরিটি হবে যারা এইচএসসি পাস করেছে, কারণ তাদেরকে এই সম্ভাবনা দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় তাদের সংখ্যাটাকে ছাড়িয়ে গেছে তাদের অভিভাবক, কারণ এখানে অভিভাবকের সংখ্যাই বেশি মনে হচ্ছে আমার কাছে। এইচএসসি পাস করেছে এরকম শিক্ষার্থী আছে, তাদের সংখ্যা তো মেজরিটি হবে না। তবে আমার বক্তব্য যেটা, আমি অত্যন্ত বিষয়ভিত্তিক বক্তব্য দিতে চাই এবং আমার বক্তব্যের মূল টার্গেট হচ্ছে যারা এবার এইচএসসি পাস করেছে। এবার এইচএসসি পাস করে যারা এখন চিন্তা করছে তারা কি পড়বে, কোথায় পড়বে, কি তাদের কেরিয়ার বিষয়, ভবিষ্যতে তারা কি হবে, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। আর আমার মনে হয় আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন অনেক সিরিয়াস কথাবার্তা বলেছে এবং অনেকের মুখে দেখছি কোনো হাসি নেই। আমি চেষ্টা করবো কিছুটা গল্পের ছলে কিছু কথা বলতে, যাতে আপনারা অন্তত তাদের মুখে একটা হাসি দেখবেন। আর যাদের এইচএসসি পাস করা শিক্ষার্থী আসতে পারেননি, তাদের পক্ষ থেকে যা গার্ডিয়ান যারা এসেছেন, অভিভাবক যারা এসেছেন, আমার অনুরোধ থাকে আপনারা আমাদের কথাগুলো আপনার সন্তানদের কাছে পৌঁছে দেন, যেহেতু আপনারা তাদেরকে রিপ্রেজেন্ট করেন। আমি আমবাড়ি গ্রামে জন্মগ্রহণ করি। আমবাড়ি স্কুলে আমার প্রাইমারি স্কুল শুরু। প্রথমে নিজের পরিচয়টা বলে দেখা হবে। আমবাড়ি প্রাইমারি স্কুল থেকে 1972 মানে যুদ্ধের পরপরই আমি প্রাইমারি স্কলারশিপ পেয়েছিলাম, মানে যেটা খুবই প্রেস্টিজিয়াস ছিল, প্রাথমিক যেটা। এবং আমার বাবা ছিলেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক এবং উনি গর্ব করে বলতেন যে এই স্কুল থেকে আমার আগে যিনি প্রাইমারি স্কলারশিপ পেয়েছিলেন তিনি হচ্ছেন আমার মা, ব্রিটিশ আমল। এবং এই দীর্ঘ সময়ের ব্যবধানে আর কেউ স্কলারশিপ পায়নি, আমার মায়ের পর আমি পেয়েছি। তারপরে পড়তে গেলাম মিরসরাই স্কুলে, যেহেতু পাশে স্কুলটা পাশেই, গ্রামের ছেলে গ্রামে ছিলাম এবং সেখানে ক্লাস 8 আমাদের জুনিয়র ডিগ্রি পরীক্ষা ছিল এবং সেখানে মিরসরাই স্কুল থেকে আমি জুনিয়র ডিগ্রি পরীক্ষা দিতে লাভ করি। তখন এই বছরে কমপ্লিটলি পুরো চট্টগ্রাম বিভাগে 20 জনকে ডিগ্রি দেওয়া হয় এবং বিশেষ করে একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল, যেহেতু আমি ডিগ্রি পেয়েছি, স্কুল ছুটি ছিল। আনন্দ একই স্কুল থেকে 1977 আমি এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে 4th পজিশন পাই এই স্কুল থেকে। আমি যতটুকু জানি মিরসরাই স্কুলে আমার আগে মাত্র একজন স্টুডেন্ট বোর্ডে স্ট্যাক করেছিল। তিনি 1972-তে আমার সাথে ভালো পরিচয় আছে, আমার বড় ভাই আব্দুল করিম, উনি 9th স্ট্যান্ড করেছিলেন। আমি ওনার 5 বছর পরে 4th স্ট্যান্ড করেছিলাম। এরপরে আর স্ট্যান্ড করেছিলাম আমার জানা। এরপর আমি ভর্তি হলাম নিজামপুর কলেজে, সেটাও আমার গ্রামের পাশের কলেজ, আমি শহরে যাইনি। 1979-এ নিজামপুর কলেজ থেকে আমি কুমিল্লা বোর্ডে পাস হলাম এবং নিজামপুর কলেজে কিন্তু অনেকটা বিরাট ঐতিহ্য ছিল। আমার আগে আরো 2টা ক্লাস, আমার আগে ফার্স্ট হয়েছিলেন যিনি, উনি আমার বছর 1969। আমি 79-এ ফার্স্ট হয়ে তারপর আমি চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভর্তি হলাম এবং সেখানে অনার্স মাস্টার্স দুটোতেই আমি বেশ ভালো মার্ক নিয়ে
ডিপার্টমেন্টের রেকর্ড নাকি আমি ফার্স্ট পজিশন পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে জয়েন করি 1986 এবং 2 বছর শিক্ষকতা করার পরে আমি আমেরিকান গভর্নমেন্টে খুব প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ ফুলব্রাইট স্কলারশিপ বাংলাদেশের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে নম্বর 1 জন সিলেক্টেড হয়েছিল 1988 সেটা ছিলাম আমি আমেরিকা চলে যাই পড়াশোনা করতে আমেরিকাতে MBA করেছি PhD করেছি সেখানে সর্বসাকুল্যে প্রায় আমি 11 বছর ছিলাম তার মধ্যে 7 বছর একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা টিচিং করিয়েছি 97 আমি বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দীর্ঘদিন গ্যাপ ছিল প্রায় 9-10 বছর গ্যাপ থাকার কারণে ওই চাকরিটা আমার করা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করি নর্থ সাউথ আমি সর্বমোট প্রায় 13 বছর চাকরি করেছি লাস্ট বছর ছিল প্রভাইস লেকচারার এরপরে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমি 12 বছর চাকরি করি সেখানে আমি প্রভাইস লেকচারার ভাইস লেকচারার এবং অ্যাডভাইজার বোর্ড অফ ট্রাস্টিজ তো প্রাইভেট সেক্টরে আমার শিক্ষকতার বয়স প্রায় 28 বছর তো আমি ব্যাকগ্রাউন্ড এই জন্য বললাম আজকে তারা মেইন অডিয়েন্স তারা GPA 5 বলতে মানে এখনকার সময় এখনকার সিস্টেমে এর থেকে ভালো রেজাল্ট করার কোনো স্কোপ নেই আমাদের সময় যেরকম বোর্ডে ফার্স্ট আমি ফার্স্ট হওয়ার পরে আমার এলাকার অনেক লোক যারা বড় বড় অফিসার থানার যিনি চিফ ছিলেন মেডিকেল অফিসার শিক্ষা অফিসার ইনাদের পরিবারের সবাই আমার বাবাকে বলতো ছেলেটাকে একটু পাঠিয়ে দেখো দেখেছি মানে এটা একটা এক্সাইটমেন্টের বলছে কারণ রেডিওতে তখন টেলিভিশন ছিল রেডিওতে খবরের মধ্যে আমাদের নাম বলেছে পত্রিকায় ছবি সহ ছাপা হয়েছে বোর্ডে পাস কর এখন আমার কাছে মনে হয় এই যে সিস্টেমে তোমরা পড়াশোনা করছো GPA 5 গোল্ডেন GPA 5 পাচ্ছ এটা গ্লোবাল সিস্টেমের সাথে কনসিস্টেন্ট কিন্তু ওই যে বোর্ডে ফার্স্ট সিস্টেম করার যে এক্সাইটমেন্টটা সেটা আমার মনে হয় তোমরা অনুভব করার অবশ্যই স্টেজে যেতে তোমাদের যাওয়া তোমাদের সম্ভব তবুও তোমরা হায়েস্ট অ্যাচিভার আর তোমাদের থেকে বেটার কি কেউ পায় কিন্তু এটা হচ্ছে পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড আছে সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা এবং প্রশাসনে জড়িত আছে আমরা দেখি যে পুরো বাংলাদেশের সবগুলো বোর্ড মিলিয়ে প্রায় কয়েক লাখ GPA 5 মানে গোল্ডেন GPA পাওয়া এবং এদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আমি ছাত্র ছিলাম শিক্ষক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে পারে তারা উত্তীর্ণ হতে পারে সেই জন্য তোমাদেরকে GPA 5 পেয়েছ বলে আনন্দ করছো ঠিক আছে কিন্তু কম্প্রেসেড হওয়ার কোনো স্কোপ নাই যে আত্মতুষ্টিতে যে আমি GPA 5 পেয়েছি এবং যেখানে সেখানে ভালো করবো সেটা কিন্তু মনে করার কোনো কারণ তোমাকে এখন অনেকগুলো চ্যালেঞ্জিং ডিসিশন তোমার সামনে তোমাকে চিন্তা করতে হবে তুমি লাইফে কি হতে চাও আমাদের এখানে স্টেজে যারা বসে আছে এরা সবাই প্রফেশনালি সাকসেসফুল ডক্টর সাইফুর রহমান বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন মানে চৌধুরী পুলিশের অনেক উপর লেভেলের বড় ওনার প্রায় একাডেমিক সম্পর্ক নিজেই বলে গেছে তোমাদেরকে এই লেভেলে আসতে হবে সাকসেসফুল হতে হলে অনেক কিছু চিন্তা করতে হবে সুচিন্তিতভাবে প্ল্যান করতে হবে এবং এই প্ল্যানিং পার্ট আমরা যদি এখনো অতটা ম্যাচিং হওয়া হয় আমি বলবো তোমাদের এই প্ল্যানিং প্রসেসে তোমার নিজের চিন্তা ভাবনা তোমার বাবা মা এবং অভিভাবকদের চিন্তা ভাবনা তোমার শিক্ষকের চিন্তা ভাবনা এই সবগুলোকে একসাথে করে একটা সুচিন্তিত সিদ্ধান্ত ভাবনা সিদ্ধান্তটা কিসে আমি লাইফে কি হয়েছে আমরা যখন কেরিয়ার বলে কথা বলে থাকি কি হতে চাও সবাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কাজ কিছু নেই অনেক প্রফেশন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী তারপরে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সেটাও কিন্তু একটা বড় ধরনের সাকসেসফুল কেরিয়ার তুমি একজন ভালো আর্টিস্ট হতে পারো তুমি একজন ভালো আর্কিটেক্ট হতে পারো তুমি একজন খুব ভালো অন্টিপ্রেনিয়ার হতে পারো আমি কারো আন্ডারে চাকরি করবো আমি নিজের বিজনেস নিতে পারি বিজনেস না হওয়া সেটা কিন্তু একটা বড় ধরনের মানে সাকসেস নিয়ে আসে প্রত্যেকটা মানুষের মানে যারা বিজনেস করে তাদের জীবন আর একটা প্রফেশন তুমি বিতর্ক বলবো আমি বিতর্ক সৃষ্টি করতে পারি বিজ্ঞান নিয়ে পলিটিশিয়ান এটা আমাদের সব কথা কি হতে চায় রাজনীতি
রাজনীতিবিদ হওয়ার মধ্যে যারা মানে ইন ট্রু সেন্স অফ পলিটিক্স রাজনীতিবিদ তারাই হবে যারা প্রকৃত দেশপ্রেমিক এবং দেশের সেবা। কিন্তু আমাদের দেশে আমরা ৭১ সাল আমরা দেখি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এরপরেও রাজনীতির সাথে কেমন বিজনেস একটা বন্ধন একসাথে হয়ে যায়। ইলেকশন করবো, আমার ৫ কোটি টাকা খরচ হবে। ইলেকশন করে ৫ বছর ৪ বছর বা ৫ বছর এমপি থাকবো, আমি ১৫ কোটি টাকা এখান থেকে ইনকাম করবো। এই প্ল্যান নিয়ে যদি রাজনীতিতে আসে তাহলে সেটা কোনো দেশপ্রেমিক রাজনীতি আমি সেটা বলি। তুমি এইভাবেই করো। সুতরাং যারা দেশকে ভালোবাসো, দেশের মানুষের সেবা করতে চাও, তারা রাজনীতিতে আসো এবং দেশের মানুষের সেবা। এটা কিন্তু একটা মহৎ ক্যারিয়ার গোল হতে হবে। তাহলে প্রথমে ক্যারিয়ার গোলটা ঠিক করতে হবে, এরপরে ঠিক করতে হবে প্রতিষ্ঠান। আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব, কোন সাবজেক্টে পড়াশোনা করব। আমাদের সময় দেশে বিশ্ববিদ্যালয় ছিল ৫টা, চয়েসের খুব একটা বেশি স্কোপ ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এই ইউনিভার্সিটি ছিল বুয়েট সহ ইউনিভার্সিটি ছিল মাত্র ৫টা। এখন বাংলাদেশে ইউনিভার্সিটি পড়াশোনা তোমরা জানো, বাংলাদেশে ২ ধরনের ইউনিভার্সিটি আছে, কিছু হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আর কিছু পাবলিক ইউনিভার্সিটি। এখন দেশে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে ১১৭, লেটেস্ট নাম্বার ১১৭টা প্রাইভেট ইউনিভার্সিটি। তার সাথে পাবলিক ইউনিভার্সিটি আগে যেখানে ৫টা ছিল সেটা এখন হচ্ছে about 60। এবং এটা become such a difficult question যে তুমি যেভাবে প্রশ্ন করলে বাংলাদেশে বর্তমানে ইউনিভার্সিটির সংখ্যা কত, এটা যদি আমি জেনারেল নলেজের কোনো প্রশ্নে দিই, বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা ভুল আসে, কারেক্টটা ভুল আসে। মানে ওই কোনো না কোনো জায়গায় হয়তো মানে গভর্নমেন্ট কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে দিয়ে আসছে, এটা কোনো ছেলেপেলেদের নলেজে একদম আসে। তো এমন একটা সিচুয়েশনে it is highly difficult for you to select a university. অবশ্যই তুমি সেখানে ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখবে, অ্যাক্রিডিটেশন দেখবে, তাদের গ্র্যাজুয়েটরা কোথাও থাকলে সেখানে দেখবে, তাদের ফ্যাকাল্টি প্রোফাইল, টিচাররা কোন ব্যাকগ্রাউন্ডে কারা সেখানে টিচিং করে, অ্যাডমিনিস্ট্রেশনে কারা আছে সেটা দেখবে, তাদের টিউশন কস্ট দেখবে, ক্যাম্পাসটা কোথায় সেটা দেখবে, গভর্নমেন্টের সমস্ত রিকোয়ারমেন্টগুলো অ্যাপ্লাই করছে না সেটা দেখবে, অনেকগুলো ফ্যাক্টর সেখানে আছে। তারপরে তুমি চুজ করবে। মানে এখন কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু পিছিয়ে নেই। আমি যদি তোমাদেরকে সাধারণ প্রশ্ন করি, আমি জায়গাটা উত্তর দিতে পারবো না। সেটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 1000 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কটা ইউনিভার্সিটি? কেউ জানো? গার্ডিয়ানরা জানার কথা না, ছাত্ররা জানে, শিক্ষার্থী। 5 বছর আগেও ওয়ার্ল্ডের টপ 1000 এর মধ্যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি ছিল না। টপ 1300-র মধ্যে বাংলাদেশের 4টা ইউনিভার্সিটি ছিল। বর্তমানে আমরা একটু এগিয়েছি। এখন টপ 1000-এর মধ্যে বাংলাদেশের 4টা ইউনিভার্সিটি আছে এবং তার মধ্যে 2টো হচ্ছে পাবলিক, ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট, আর 2টো হচ্ছে প্রাইভেট। এবং লেটেস্ট যে রিপোর্ট 2024 সালে যে রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হয়েছে যে ওরা কিন্তু মার্কিং করে, অনেকগুলো জিনিসের উপরে মার্কিং করে, যে যেইভাবে প্রাইভেট ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটকে ছাড়িয়ে যাবে প্রাইভেট ইউনিভার্সিটি আগামী 1 বছর। সুতরাং তোমরা যদি একটা টপ প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে পারবে, নাথিং টু ফিল ব্যাড অ্যাবাউট, যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হতে পারলাম না এইরকম আফসোস করার কোনো কারণ নেই। একটা ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার চেষ্টা করবে, সেটা প্রাইভেট বা পাবলিক। আর ইউনিভার্সিটি ভর্তি হয়ে তুমি যখন জিপিএ 5 পেয়ে, আমি তোমাকে প্রথমে বলেছি যে তোমার কমপ্লেক্সের কোনো কারণ নেই। ঢাকা ইউনিভার্সিটিতে বা নকশাল ইউনিভার্সিটিতে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, বুয়েটে ভর্তি হও, যেখানে ভর্তি হও, তুমি একবার জিপিএ 4/4 নিয়ে বের হবে, কারণ আমরা গেছি 4/5। তুমি 3.9 নিয়ে বের হবে, আমি বলবো দ্যাট ইজ নট এন্ড অফ দ্য স্টোরি। আমরা দেখতে চাই তুমি একজন ভালো মানুষ হবে, ভালো গ্র্যাজুয়েট হয়ে বের হবে, শুধু সেইটাই নয়, আমাদের দেশের বড় সংকট, সারা পৃথিবীতে সংকট, কিসের সংকট? ভালো মানুষের সংকট। সুতরাং তুমি যদি একজন স্টুডেন্ট, তোমার প্রাথমিক দায়িত্ব হবে পড়াশোনা, বিকজ ইউ ক্যানট অ্যাভয়েড স্টাডি। ইউর আইডেন্টিটি ইজ ইউ আর এ স্টুডেন্ট। স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে এ পারসন হু স্টাডিজ। আমি টিচার, আমার ডেফিনিশন হচ্ছে, টিচারের সংজ্ঞা হচ্ছে এ পারসন হু টিচেস।
a person who studies is a student. সুতরাং তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। জিপিএ 3.9 পেতে হবে সেটা কোনো এসেনশিয়াল না। জিপিএ 4/4 পেতে হবে সেটাও এসেনশিয়াল। আমি তোমাদেরকে আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেকগুলো এক্সাম্পল শেয়ার করতে পারি। আমার জিপিএ 4/4 পেয়েছে এমন ছিল ব্রিটিশ আমেরিকা পড়াতে চাকরি নাই। আমি রেফার করেছিলাম ওখানকার যে ইউনিভার্সিটির হেড সেও আমার ছাত্র ছিল। তাকে বলেছিলাম আমার বেস্ট ছাত্র আমরা তুমি পারলে ওকে একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি দিয়ে। আর এর সাথে একই সাথে কমপ্লিট করছে আর দুইটা ছেলে, একটা জিপিএ ছিল 2.98 আর একটা জিপিএ ছিল 3.02। এবং আমার ওই ছাত্র যে এইচআর হেড ছিল সে আমাকে পরে ফোন করে বলছে স্যার আমি খুব সরি আপনার জিপিএ 4টা নিতে পারলাম, কিন্তু আমি 2.9 এবং 3.2 আমি নিয়েছি। Because their presentation, their interview performance, and their demonstration of knowledge were much superior to the GPA 4. সুতরাং তোমাকে জিপিএ পাশাপাশি তোমার অন্যান্য স্কিল, সফট স্কিলস, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার ইন্টারপার্সোনাল স্কিল, তোমার সোশ্যাল স্কিল, তোমার সেলফ প্রেজেন্টেশন, সেলফ ডিসক্লোজার, তোমার ম্যানার্স, এটিকেট, বিহেভিয়ার, এগুলো তোমাকে কিন্তু বিল্ড করতে হবে। সেটা বিশ্ববিদ্যালয়ের সম্ভব। মনে রাখবে যে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমার লাইফে একটা টার্নিং পয়েন্ট। এইচএসসিতে ভালো রেজাল্ট করেছো মানে তুমি যদি এখন ভালোভাবে ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো একাডেমিক প্রোগ্রামে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো, তোমার জীবনে ইউ ক্যান রিচ দ্য অ্যাপেক্স অফ সাকসেস। কিন্তু সেটা তোমাকে সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। আর তোমাকে একটা নিজেকে একটা ভালো মানুষ যে সম্পূর্ণ ইউনিভার্সিটিকে বলা হয় এটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়। ইউনিভার্সিটি ইজ কল্ড এ প্লেস, এমন একটা জায়গা যেখানে মানুষ তৈরি করা হয়, এটা মানুষ তৈরি করার প্রতিষ্ঠান। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলা হয় মানুষ করার কাজ। মানুষ করা ভালো শিক্ষার্থী করার কাজও বলা হয়, ভালো শিক্ষার্থী তৈরি করার প্রতিষ্ঠান বলা হয়। তোমাদেরকে প্রকৃত মানুষ এবং তুমি যখন এই জিপিএর পাশাপাশি তোমার অন্যান্য স্কিলসগুলো সেগুলো নিয়ে তুমি যখন বের হবে সবার সমাজে যেখানে যাও তুমি বিকাম সাকসেসফুল। আমরা কথা বলে না নলেজ পাওয়ার, নলেজ পাওয়ার কথাটা খুব সিম্পল বাট ইট ইজ এ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট। তোমার শক্তি, তোমার যদি শরীরে শক্তি থাকে দশজনকে তুমি খুশি দিয়ে এদিকে মানে ফেলে দিতে পারো। আর নলেজ দিয়ে তুমি সারা দুনিয়া জয় করতে পারো। নলেজ ইজ পাওয়ার। তুমি যেখানে যাবে, যেখানে কথা বলবে, তোমার কথা বলার ধরন, তোমার বাচনভঙ্গি, তোমার লেভেল অফ নলেজ দ্যাট ইউ ডেমনস্ট্রেট should prove that you are different from other boys and girls. এই জিনিসটা তোমাকে প্রুভ করতে হবে। সুতরাং আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই 4 বছর সময়কে অত্যন্ত ভালোভাবে দক্ষতার সাথে এই 4 বছর সময়কে দেয়। বিশ্ববিদ্যালয়ের জীবনটা একদিকে যেমন সুযোগের সৃষ্টি করে, আর একদিকে সেখানে কিন্তু তোমাকে তুমি যদি প্রপারলি তোমার টাইমটা ইউজ না করো বা মিসইউজ করো বা অ্যাবিউজ করো, ইউ ক্যান গো ডাউন দ্য ড্রেন্স অ্যান্ড ইউ ক্যান নেভার কাম ব্যাক টু দ্য মেইন ট্র্যাক অ্যাগেইন। তোমাদের বয়সটা হচ্ছে সবচেয়ে কি বলবো ডেঞ্জারাস একটা বয়স। রবীন্দ্রনাথের ছবি গল্প পড়েছো? ছবি গল্প বাবা হয়ে জানে আমাদের সিনিয়র গার্ডিয়ান আছে তারা পড়েছে, মানে 13-14 বছরের বালক, মানে সে বালকও না, সে প্রাপ্তবয়স্ক না, সে যদি আস্তে আস্তে কথা বলে ন্যাকামি করছে, একটু যদি ম্যাচিউরিটি কথা বলে ন্যাকামি করছে, রবীন্দ্রনাথের কথা। তোমাদের যে বয়সটা মানে এখন তোমাদের বয়স হবে ইন্টারমিডিয়েট পাস করছো 18 থেকে 22, এই সময় ইউনিভার্সিটি থাকবে অন অ্যাভারেজ 18 থেকে 22। এই বয়সটাকে আমি বলি এইজ অফ পেনিট্রেশন। এইজ অফ পেনিট্রেশন মানে কি, যেই বয়সে তোমাকে আমরা যা বলতে নিষেধ করি তোমরা সেটা করার প্রতি আরো বেশি আসক্ত হও। ওই আদম হওয়ার টাইম তো জানো, আল্লাহ আদম আমাদের পৃথিবীতে থাকার কথা, আমরা সব বেশি থাকবো। আদম তৈরি করে বলেছিল যে সবকিছু কোরবানি যে গাছের ফল খেলে আগ্রহ বেড়ে গেছে, বিশেষ করে হাওয়া, যে কেন নিষেধ আর সবাই সাক্ষা করছে ওই গাছের মধ্যে সবচেয়ে বেশি এটা আসক্তি অ্যাডিকশন। তোমাদের এই বয়সে এইজ অফ টেম্পটেশন, এইজ অফ অ্যাডিকশন, দুটো ব্যাপারে খুব সতর্ক করবো। যদি আমি তোমাদের অন্য কোনো ফরাম আমি কথা বলার সুযোগ পাবো না। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জীবন হচ্ছে তোমার ভালো বন্ধু সিলেকশন করার সময়।
If you choose a good friend can take you to the apex of success in your life. আর যদি তুমি যখন খারাপ করে পাল্লায় পড়ো তাহলে he or she can really তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে। একটা খারাপ বন্ধু তোমার 10 জনের জীবন ধ্বংস করে দেবে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখেছি, সাউথ সাউথ দেখেছি যে দুই একটা খারাপ ছেলে মেয়ে আমার 50টা 100টা ছেলে ভালো ছেলে মেয়ে নষ্ট। একটা ঝুড়িতে যদি 50টা ভালো আম থাকে এবং একটা পচা আম থাকে, ওই 50টা ভালো আম একটা পচা আমকে ভালো করতে পারে না, পারে না। ওই একটা পচা আম 50টা ভালো আমকে পচিয়ে দেবে। এই খারাপ বন্ধুদের পাওয়া হচ্ছে should be very cautious about selecting friends. বিশ্ববিদ্যালয়ে ভালো বন্ধু যারা সারা জীবন তোমার বন্ধু থাকে। ভালো বন্ধুরা friend indeed is a friend indeed, a friend indeed is a friend indeed. সারা জীবন তোমাকে হেল্প করবে, কিন্তু খারাপ বন্ধু সে তোমাকে ধ্বংস করে তোমার জীবন থেকে সরে যাবে। তুমি কিন্তু 4 বছর পরে আর ব্যাক করার কোনো উপায় নেই, কারণ সময়ের চাকা শুধুমাত্র সামনের দিকে চলে, পিছনের দিকে আসে না। আমাদের যে ঘড়ি কিন্তু সামনের দিকে আসে, তাই না? পেছন কিন্তু আসে না, সময়ের চাকা সামনের দিকে চলে। তুমি 2025 সালের মধ্যে 2029 সালে গেল, 29 সালে গিয়ে আফসোস করো আমি 4 বছর সময় নষ্ট করছি, আবার 2025 সালে ফেরত যেতে চাই, ইট ইজ নেভার পসিবল, এটা হবে না। সুতরাং বন্ধু সিলেকশনে খুবই সতর্ক থাকবে। আর একটা জিনিস যেটা নিয়ে আমি সতর্ক করবো সেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোন। হাতের মধ্যে একটা মোবাইল ফোন আছে না, সারা পৃথিবী তোমার হাতে উঠো। এই মোবাইল ফোনটা যদি তুমি প্রপারলি ইউজ করো, কিন্তু তোমার জীবনটাকে খুবই প্লেজেন্ট এবং সাকসেসফুল করে দিতে পারে। আর যদি এই ফোনটাকে তুমি মিসইউজ করো বা অ্যাবিউজ করো, আজকাল ছেলে মেয়ে অনেকে রাতে ঘুমায়, ক্লাসে এসে ঘুমায়, ক্লাসে দিকে এসে ঘুমাচ্ছে থাকে, সারা অনেক মোবাইল ব্যস্ত থাকে। কি ব্যস্ত হচ্ছে সেই না, তোমরা যদি সারা মোবাইলে ব্যস্ত থাকো তাহলে কিন্তু জীবনে সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, এখানে আমার অনেক মানে ইসলামী চিন্তাবিদ এখানে আছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের বিশ্রাম নাই, আর দিনকে সৃষ্টি করেছি তোমাদের কর্ম করার ফরেন অ্যাক্টিভিটিস। কথাটা মনে রাখা, কথাটা তো আল্লাহ নিয়ে বলেন রাতের বিশ্রাম করবে। মোবাইল ফোনটা তুমি এটার মধ্যে যে কোনো ইনফরমেশন জানি, তুমি যদি ভালো ইনফরমেশন নিয়ে সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করো তাহলে তুমি অনেক সাকসেসফুল হবে। আর যদি খারাপভাবে এটাকে মিসইউজ করো, অ্যাবিউজ করো, তাহলে আবার তোমার জীবন হবে। একটা জিনিস আমি বলবো, আমরা সবাই গ্রামের ছেলে, বেশিরভাগ কিন্তু গ্রামে পড়াশোনা করবো, তাই না? বিশ্ববিদ্যালয় জীবনে মিডিয়া ও ইনস্ট্রাকশন মোরালের সবটা কিন্তু ইংলিশ কমিউনিকেশনটা রপ্ত করতে হবে, মানে ইংরেজি যে ভালো। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আজকাল সাকসেসফুল হওয়ার পিছনে তাদের মূল কারণ হচ্ছে ওদের ছেলেমেয়েরা ইংলিশে খুবই পারদর্শ। আমাকে অনেক এমপ্লয়ার করেছে যারা চাকরি দেয়। হ্যাঁ, ওই যে বেশি কথা বলা যাবে না, রাত হয়ে গেছে, বুঝছো? আমি শেষ করবো, কারণ বেশি রাত তো টাকা লাগবে। আমার যারা চাকরি দেয় তারা আমাকে যেটা শেয়ার করেছে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে প্রেফার করে জন্য তাদের কমিউনিকেশন ভেরি গুড, একবার সুন্দরভাবে ইংরেজি বলতে পারে। আমরা কিন্তু ইংরেজি বলে থাকি, মানে বাংলাটা তো উদার ভাষা, আমরা কথা ইংরেজি বলি, সুন্দরভাবে বলার চেষ্টা করি। আমি ইংরেজি বলা নিয়ে একটা যোগ তোমাদের বলি। একজন শিক্ষক পরীক্ষার খাতা দেখছেন, তখন একজন ছাত্র এসে বললো মেয়ে কামিজ স্যার, আমাদের এটা বলি তাই না, মেয়ে কামিজ। শিক্ষক বললেন মাথা চুলকি, কিন্তু আরে আসো আজকালকার ছেলেরাই কথায় ইংরেজি বলে, এটা ব্যাড হয়ে গেছে। ছাত্র বললো আপনি ব্যাড বললেন, সেটাও কিন্তু ইংরেজি। টিচার বললো সরি, ছাত্র বললো সরি বললেন, সেটা কিন্তু ইংরেজি। টিচার বললো আর বললো না, এই অটোমেটিক চলে আসে। ছাত্র মাথা চুলকে বললো অটোমেটিক বললেন, সেটাও কিন্তু চাই। এইবার টিচার রেগে গেল, বলে তুমি আমার সাথে গালাগালি করছো, গেট আউট ফ্রম মাই রুম। ওই ছেলে মাথা চুলকে পিছন থেকে হাঁটতে লাগা, বললো সামনে গেট আউট ফ্রম দ্য রুম বললেন, সেটাও কিন্তু ইংরেজি। তো আমরা কিন্তু ইংরেজিকে আমরা দুনিয়া আন্তর্জাতিক চর্চা করি, কিন্তু সেটা সুন্দরভাবে যদি আমরা সুন্দরভাবে ইংরেজিটা শিখতে পারি তাহলে আমরা কিন্তু কেরিয়ারে অনেক বেশি সাকসেস করতে পারি। আপনি একটা কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে আমাদের এই উপদেশগুলো আমি কিছু বক্তব্য দেবো। সেটা হচ্ছে
কখনো কাউকে নকল করতে যাওয়া, নিজের যে সক্রিয়তা অরিজিনালিটি সেটাকে মেনটেন করতে হবে, অন্যকে কপি করতে যাওয়া। এই কপি করার যে বিপদ সেটা নিয়ে আমাদের একটা গল্প হলো, অনেকেই খুব সিরিয়াস বোর্ড নিয়ে মানে এত সিরিয়াস কথা শুনতে শুনতে মানে একটু বোর হয়ে গেছে। দুই বন্ধু চাকরি যাচ্ছে, দুই বন্ধু, একজন খুবই চালাক আর একজন বেশ বোকা, খুবই বোকা। তো দুই বন্ধু যাচ্ছে, এখন চালাক বন্ধু বোকা বন্ধুকে বললো কিছু মনে থাকে না, চাকরি ইন্টারভিউতে আমি যাচ্ছি, তো ইন্টারভিউতে এসে প্রশ্নটা একই প্রশ্ন করবে, তুমি আমি যখন আমার ইন্টারভিউ হবে তুই বাইরে দাঁড়িয়ে দরজায় কান দিয়ে আমি কি উত্তরগুলো দিচ্ছি সেগুলো শুধু শুনছি, ওই উত্তরগুলো মনে রাখলে প্রশ্নের উত্তর দুইটা মনে রাখতে ভুলে পরে তুই শুধু উত্তরগুলো কারেক্ট উত্তর দিই, তখন তিনি চাকরি হয়ে আমার কথা। তো প্রথমে চাকরি করতে ইন্টারভিউ, তাকে প্রথমে জিজ্ঞাসা করলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছে। তারা বলতে বললো যে হওয়ার কথা ছিল অনেক আগে, শেষ পর্যন্ত 1971 সালে। তারা তো মানে একটু ভুলিয়ে ফেলছে বলা বলে, হওয়ার কথা ছিল অনেক আগে, শেষ পর্যন্ত 1971 সালে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন, তাদের 3-4 জনের নাম। এই প্রশ্নটা তার কমন পড়ে, যারা সে বলে এরকম তো অনেকেই আছেন, তার নাম মানে সে বলল না। তার প্রশ্ন করলো, আচ্ছা এই শ্লোক কি এবং এই প্রতিকার সমতা কি না, সে এটার উত্তর পারে না। তখন বললো যে স্যার এটা নিয়ে এখন প্রচুর গবেষণা চলছে, নিশ্চিত করে কিছু পরামর্শ। এটা আমাদের উত্তর, তার ইন্টারভিউ শেষ, এটা হলো বোকা বন্ধু। কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে সেটা আমি ভাবে না। তাকে প্রথম জিজ্ঞাসা করলো আমার জন্ম কবে, সে বললো হওয়ার কথা ছিল তো অনেক আগে, শেষ করে 1971 সালে। তারপরে এখন ইন্টারভিউ বললো কি ব্যাপার, কি বলে এটা বলে। আচ্ছা সহজ প্রশ্ন বলে, আচ্ছা আমার বাবার নাম, ও তো প্রশ্ন কেন উত্তরগুলো শুনে আছে, আমার বাবার নাম কি, উত্তর আসলো অনেকেই পছন্দ, তার নাম বলবে। এবার প্রশ্নকর্তা বললেন আপনি পাগল। সে বলল এটা নিয়ে এখনো প্রচুর গবেষণা চলছে, নিশ্চিত করে কিছু পরামর্শ। তো এই হচ্ছে অন্যকে কপি করা যে বিপদ, অন্যকে কপি করে তোমরা কখনোই অন্যকে কপি করার চেষ্টা করবা, নিজের অরিজিনালিটিটা সেখানে রাখবা। হ্যাঁ, আর তোমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তোমাদের শিক্ষক, শিক্ষকের সম্মান করা। শিক্ষককে নিয়ে আমি একটা কথা বলবো, যদিও অনেক লেট হয়ে যাচ্ছে, এই কথা বলে আমি বক্তব্য শেষ করবো। শিক্ষকরা হচ্ছে তোমার ফ্রেন্ড, ফিলোসফার। ভারতের একজন নাম করা রাষ্ট্রপতির নাম ছিল শঙ্কর দয়াল শর্মা, নবম রাষ্ট্রপতি, ভারতের নবম রাষ্ট্রপতি। একবার উনি গেলেন ওমান ভিজিট করতে। ওমানে যখন গেছেন, ওমানের সুলতান মানে বাদশাহ কখনো আর রাষ্ট্রপতি থেকে নিজে দিতে আসে, অন্য কাউকে পাঠায়। কিন্তু ওমান সুলতান নিজে এসে এয়ারপোর্ট থেকে নিজে এসে ওনাকে রিসিভ করলেন, শঙ্কর দয়াল শর্মা নিজে গাড়িতে করে ওনাকে ড্রাইভ করলেন। উনি মানে শঙ্কর দয়াল শর্মার পিছনে বসে উনি নিজে ড্রাইভ করছেন। হোটেলে গিয়ে নিজে দরজা করে ওনাকে গেটে ঢুকালেন। সবাই তো আশ্চর্য, কি ব্যাপার আপনি এই জাতীয় প্রোটোকল মেনটেন করছেন না, আপনি ওনাকে এইভাবে এরকম চাকরি দিচ্ছেন না। খাওয়ানোর সময় নিজে পরিবেশন করলেন, যাওয়ার সময় আবার নিজে ড্রাইভ করে এতটা নিয়ে আসেন। সবাই শিক্ষক বলল যে আপনি তো সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করেছেন, এই জিনিসটা কেন আপনি করলেন, আমাদের দেশে আরো অনেক দেশের প্রেসিডেন্ট আরো অনেক আপনি এটা করেন না। উনি তখন একটা ছোট্ট উত্তর দিলেন, হি ওয়াজ মাই টিচার। যে আমি যখন ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, উনি একটা ইউনিভার্সিটি পড়াচ্ছেন, উনি আমার টিচার ছিলেন। তো তোমরা টিচারকে সম্মান করবে, টিচারকে সম্মান করবে, কারণ টিচারের যে কোনো কিছুর ব্যাপারে আমি আমার নিজের এক্সাম্পল করতে পারি। আমি ইন্টারমিডিয়েটে বোর্ডে ফার্স্ট হলাম, আমার একজন টিচারের একটা কথা সব টিচারের সাথে আমরা অনুশোচনা করবো। আমরা বিদ্যালয়ে ক্লাস শেষ করে সব টিচারদের ঘুরতাম, বাসায় আসতাম না। একজন টিচার আমার ভাই প্রফেসর নবলের সাথে, ওনারও টিচার প্রফেসর মহান করলাম, ইংলিশের টিচার, আপনার হয়তো নাম শুনেছেন। আমার প্রিয় শিক্ষক উনি আমাকে একদিন বলেছিলেন যে বেশ আমাকে একটা কথা বলতে চাই। জি স্যার বলেন, কি বলবেন? উনি বলেন যে এই কলেজ থেকে আগেও বোর্ডে ফার্স্ট হয়েছে, কিন্তু আগে যারা ফার্স্ট হয়েছিল তারা কেউ তোমার থেকে ভালো ছিল, আমি তখন সেকেন্ড নেই।
মানে আমি বুঝলাম স্যারের এক্সপেকটেশনটা কি, মানে আগে যারা ফার্স্ট করে তারা আমার থেকে ভালো ছিল না, তার মানে আমাকে অবশ্যই পাস করবো। দিস স্যার হ্যাজ এ বিগ সোর্স অফ ইন্সপিরেশন ফর মি। আমি বলছি না আমার সেকেন্ড হতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে। এই টিচারটা কিন্তু তোমাকে ইন্সপায়ার করতে পারে জীবনের দিক নির্দেশনা দেয়। আর সবার শেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভালো মানুষ হবে, এই দীক্ষাটা করবে, এই দেশের প্রতি তোমাদের ভালোবাসা থাকবে, আর মিনিস্টারকে ভালোবাসা। আমাদের ঢাকাতে একজন সচিব আছে যার কাছে মিনিস্টারের একজন কোনো লোক আমাকে আমরা নিয়ে আসি, ওনার কাছে গিয়েছিল উনি মিনিস্টারের পরিচিত লজ্জা যে আমি মিনিস্টারের কথা বলতে, কিন্তু তোমরা মিনিস্টারকে নিয়ে গর্ব করবো, আমরা মিনিস্টারের লোক আমরা গর্ব করবো। সুতরাং আমার প্রত্যাশা যে তোমরা সবাই আজকে যে একটা মানে অনুষ্ঠান করবে এই যে ইগনাইট বিষয়, এটার মাধ্যমে তোমরা বিপক্ষের উপরে সুন্দর তোমাদের জীবনে তোমরা রিফ্লেক্ট করার চেষ্টা করবে এবং তোমরা প্রত্যেকে তোমাদের জীবনকে সুন্দরভাবে একজন ভালো মানুষ করার চেষ্টা করবে। এই দীক্ষায় এই প্রত্যাশায় তোমাদের সবাই শুভকামনা অভিনন্দন জানিয়ে আমরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই বয়স অনেক অনেক বেশি কষ্ট দিয়ে গেছি আমাদের শিক্ষার্থী অভিভাবকদেরকে। আমরা আমাদের যে 175 জন আমাদের শিক্ষার্থী আছেন এবং দুটো প্রতিষ্ঠান মাদ্রাসা এবং উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই দুটো প্রতিষ্ঠান এবং 175 জন শিক্ষার্থীকে আমরা সংবর্ধিত করবো। শুধু আমাদের যে শিক্ষার্থীরা আছেন আমরা এখানে নামটা বলবো, আপনারা আসবেন। যিনি অনুপস্থিত আছেন তার কাছে আমাদের কাছে থাকবে, আমরা ওই প্রতিষ্ঠান অথবা আমাদের সাথে যোগাযোগ করলে তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। যিনি যার নামটা বলবো, শুধু যার নামটা বলা হবে তিনি যদি থাকেন আসবেন, না হয় পরবর্তী জনের নাম বলা হবে তিনি থাকবেন। এখন মহাজনার রহমান স্কুল অ্যান্ড কলেজের সাদিয়া আফরিন কি আছেন অথবা তার অভিভাবক আছেন? জি সাদিয়া আফরিন, জি সাদিয়া। আমাদের যেহেতু আমাদের অনেক বেশি শিক্ষার্থী আছেন, আমরা শেষ দিকে আমাদের মেনশন করে আমাদের অতিথিদের নাম বলবো। আমাদের অনুরোধ জানাবো আমাদের সব অতিথিবৃন্দ যদি দাঁড়িয়ে তাদেরকে অনুপ্রাণিত করেন, আমি অনুরোধ জানাবো। জি প্রস্তুত থাকবেন। প্রস্তুত থাকবেন তাসফিয়া নাসরিন, মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ, মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের তাসফিয়া নাসরিন। জি তিনি অভিভাবক আছেন।